নিউজ 18 বাংলায় আপনাদের সঙ্গে রয়েছি আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখব, বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের আজ দ্বিতীয় দিন। আজ বৈঠকে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী। বৈঠকে রাজনৈতিক প্রস্তাব পেশ করেন অমিত শাহ। রাজনৈতিক প্রস্তাব পেশ করে অমিত শাহ বলেন, দেশের সামগ্রিক উন্নতির জন্য আগামী 30 বছর কেন্দ্র ও রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকবে। তিনি বলেন, পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানায় পরিবারতান্ত্রিক রাজনীতির পতন ঘটিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। জাতীয় কর্মসমিতির বৈঠকের পর আজ সন্ধ্যায় প্যারেড গ্রাউন্ডে একটি জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছে। রাজীব, প্রস্তাব যে পেশ করা হলো, আরো বিস্তারিত কি কি উল্লেখ করা হলো সেটা জানবো তোমার কাছ থেকে। রাজীব, দেখো, গতকাল অর্থনৈতিক প্রস্তাব পেশ হয়েছে এবং গতকাল অর্থনৈতিক প্রস্তাব পেশ হওয়ার পরে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আজকে সকালে রাজনৈতিক প্রস্তাব পেশ করেন বিজেপির নেতা অমিত শাহ এবং তারপরে তিনি একটি ভাষণ দেন। সেই ভাষণের দীর্ঘ আলোচনা রয়েছে, দীর্ঘ তার বক্তব্য। সেই বক্তব্যের মূল যে কয়েকটি বিষয় তা আমি তোমাকে জানাচ্ছি। তা হলো যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে বিজেপিকে সরব হতে হবে। পরিবারতন্ত্রকে বিনষ্ট না করলে বিজেপি দেশের উন্নতি করতে পারবে না এবং 30 বছর বিজেপিকে থাকতে হবে ক্ষমতায়। 30 বছর ক্ষমতায় থাকলে তবেই ভারতের প্রকৃত উন্নতি সম্ভব এবং শুধু ক্ষমতায় কেন্দ্রে নয়, বিভিন্ন রাজ্যে। এবং সেক্ষেত্রে আঞ্চলিক দলগুলির বিরুদ্ধে নিশানা করেছেন তিনি বলেছেন, পরিবারতন্ত্রকে ধ্বংস না করতে পারলে বিজেপির পক্ষে এগিয়ে চলা অসম্ভব এবং দেশের উন্নতি অসম্ভব। সেই প্রেক্ষিতেই তিনি বলেছেন, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, কেরল, ওড়িশা সহ বিভিন্ন রাজ্যে বিজেপি শীঘ্রই ক্ষমতা আসবে এবং সেক্ষেত্রে প্রথমেই বাংলার উল্লেখ করেছেন তিনি। পশ্চিমবঙ্গের এই প্রসঙ্গ কোথা থেকে এলো তোমাকে জানাই যে গতকাল যখন অর্থনৈতিক প্রস্তাব পেশ করা হয় তার আলোচনায় শুভেন্দু অধিকারী, তিনি বিধানসভার বিরোধী দলনেতা, তিনি বক্তব্য রাখেন। তার ছোট বক্তব্যের মধ্যে তিনি বলেন, अब की बार बंगाल में भाजपा सरकार। এই বক্তব্য তিনি বলেন এবং তিনি আশ্বাস দেন কেন্দ্রীয় নেতাদের যে বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে পরবর্তী বিধানসভা নির্বাচনে। কেন, কিভাবে, সাংগঠনিক শক্তি কোথায়, সেই বিষয়গুলির আলোচনা কিন্তু হয়নি। সেই সঙ্গেই তিনি কেন্দ্রের বিভিন্ন প্রকল্প বাংলায় যেগুলো চলেছে সেই প্রকল্পের নাম বদল করা, সেই প্রকল্পের আর্থিক হিসেব নিকেশ, এই অভিযোগগুলিও করেছেন। আর আজকে অমিত শাহ যখন পেশ করলেন রাজনৈতিক প্রস্তাব, সেই রাজনৈতিক প্রস্তাবে এলো বাংলা প্রসঙ্গ এবং বাংলায় ক্ষমতায় বিজেপি আসবে সেটা তিনি জোরের সঙ্গে বললেন। এই দুই বিষয়টিকে যদি তুমি মিলিয়ে দেখো তাহলে কিন্তু দেখবে যে শুভেন্দু অধিকারী গতকাল যা বলেছিলেন আজকে অমিত শাহ কার্যত সে কথাই বললেন। আর সবার আগে নিউজ 18 বাংলার দর্শকদের আমরা আজকে সকাল থেকেই এই খবর দিয়ে যাচ্ছিলাম যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে বিজেপি নতুন কৌশল নিয়েছে। 2024 পর্যন্ত তারা পরিবারতন্ত্রের বিরোধী আন্দোলন করবে এবং কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প গত 8 বছর ধরে মোদী সরকার করেছে, বিভিন্ন নামে যে প্রকল্পগুলো করেছে সেই প্রকল্পগুলিকে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, এরকম তাদের কর্মসূচি। কিন্তু 2024-এ নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখেই কিন্তু বিজেপি লড়াই করবে, এই বিষয়টাও এই কার্যকারিণীর বৈঠক থেকে কিন্তু উঠে এসছে। এই যে ক্ষেত্রে তোমাকে আমি যে বিষয়টা আবার বলছিলাম যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে, শুভেন্দু অধিকারী একেবারে এই জায়গা থেকে আসবো যে পশ্চিমবঙ্গ তেলেঙ্গানায় পরিবারতান্ত্রিক রাজনীতির পতন ঘটিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঠিক কি বলেছেন শোনাবো। पश्चिम बंगाल और तेलंगाना में भी परिवारवाद राजनीति से मुक्ति मिलेगा। बंगाल, केरला, तेलंगाना, आंध्र प्रदेश, तमिलनाडु, उड़ीसा ने भी भाजपा की सरकार बनेगा। He also said that BJP will soon have its government in Bengal, Kerala, Telangana, Andhra Pradesh, Tamil Nadu and Orissa. Now the era of Bangsbat will come to an end and obviously Telangana will have a new government soon. হেমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যের পর আমরা কথা বলেছিলাম তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে, তার প্রতিক্রিয়া শোনাবো। আমি একটু স্মরণ করিয়ে দিই যে বিসিসিআই সেক্রেটারিটা কোন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে। আমি স্মরণ করিয়ে দিই অনুরাগ ঠাকুরের পরিচয়টা কি। আমি স্মরণ করিয়ে দিই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যে মন্ত্রী তার পরিচয়টা কি। এটা সদবাস্তে গাউজার হয়ে যাবে। আর হেমন্ত বিশ্ব শর্মা যিনি একজন দলবদলু নেতা, যিনি সারদা স্ক্যামের নায়ক, সম্প্রতি কোভিডের সময় যিনি তার ছেলে, যার বউ এবং তার ছেলের বন্ধুর কোম্পানির নামে কোটি কোটি টাকার পিপিই কিটের কেলেঙ্কারিতে দুষ্ট, সে হেমন্ত বিশ্ব শর্মা হর্স ট্রেডিং এর মাস্টার হয়ে বাংলার দিকে তিনি যদি তাকান
বাংলায় তৃণমূল কংগ্রেস হচ্ছে মধ্যগগনের সূর্য, তিনি তাকালে তার চোখটাই ঝলসে যাবে। রাজীব রয়েছে, কথা বলবো রাজীবের সঙ্গে। রাজীব, বারবার বিজেপি নেতৃত্বের একটা পরিবারতান্ত্রিক রাজনীতির পতন ঘটানোর বিষয় বারবার সামনে আসছে এই কর্ম সমিতির বৈঠক থেকে। রাজীব, ক্ষমতায় রয়েছে টিআরএস, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, আর সেই রাজ্য তারা দখল করতে চাইছে। সেখানে তারা পরিবারতন্ত্র আনছে, তার কারণ যিনি মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, তার পরিবারের লোকজনও মন্ত্রিসভায় রয়েছেন। অভিযোগ তারাই কার্যত দলটা চালান এবং সরকারও চালান। তোমাকে জানিয়ে রাখবো 2021-এ যখন বাংলায় বিজেপি একেবারে চরম ধাক্কা বলা যেতে পারে খেয়েছে, যেখানে তারা আবকি বার 200 পার স্লোগান তুলেছিল, সেখানে তারা 77টি আসন পেয়েছে। সেই ধাক্কা খাওয়ার কারণ বিশ্লেষণ করে বিজেপি দেখেছে যে বিজেপি যে এজেন্ডাগুলো নিয়ে চলেছিল সেই এজেন্ডা ঠিকঠাক ছিল না, কোথাও না কোথাও ঘাটতি ছিল। হিন্দুত্বের যে প্রচার, চরম হিন্দুত্ব, কট্টর হিন্দুত্বের প্রচার, তা কিন্তু কয়েকটি রাজ্যে, বিশেষত দক্ষিণের রাজ্য এবং পূর্বের পশ্চিমবঙ্গের মতো রাজ্যে তা কাজ করবে না। সেক্ষেত্রেই তারা সুকৌশলে পরিবারতন্ত্রের প্রসঙ্গ তারা আনতে চলেছে এবং পরিবারতন্ত্রের বিরোধী তারা আন্দোলন করবে 2024 পর্যন্ত। এই ইস্যুতে তারা এগোবে এবং তারা মনে করছে যে এই ইস্যুতে এগিয়ে গেলে অনেক ক্ষেত্রেই কিন্তু তারা সাফল্য পাবে। অনেক রাজ্যে, বিশেষত তেলেঙ্গানার মতো রাজ্য, অন্যান্য রাজ্য যেখানে অন্ধ্রপ্রদেশের তারা ক্ষমতায় আসতে পারে, এরকমই ওড়িশার ক্ষমতায় আসতে পারে, এরকমই বলছে। আমি তোমাদের এখন জানাবো যে পেছনে পীযূষ গোয়েল, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি আজকে রাজনৈতিক প্রস্তাব নিয়ে এখন সাংবাদিক সম্মেলন করবেন। তিনি মঞ্চে আসছেন, এসে পৌঁছচ্ছেন এবং তারপরে বোঝা যাবে যে এই রাজনৈতিক যে প্রস্তাব তাতে আরও কি বিষয় ছিল। আমাদেরও নজর থাকবে। আপাতত ধন্যবাদ রাজীব তোমাকে। বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে তৃণমূল সরকারকে আক্রমণ শুভেন্দু অধিকারীরও। বাংলায় এবার বিজেপি সরকার করবে নরেন্দ্র মোদী, অমিত শাহের সামনে দাবি শুভেন্দুর। বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের প্রথম দিনে অর্থনৈতিক ও গরিব কল্যাণ সংকল্প প্রস্তাব নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এমনই বলেন তিনি। সেখানেই শুভেন্দু রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন এবং কেন্দ্রীয় প্রকল্পে আর্থিক নয়ছয়ের অভিযোগ তুলেছেন। আর এই নিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন কি বলেছেন শুনবো। তিনি কার সামনে বললেন? মাননীয় নরেন্দ্র মোদী মহোদয়ের সামনে, যারা 2021-এ বিধানসভা নির্বাচনে বলেছিল আপকি বার 200 পার, বাংলার মানুষ বিজেপিকে উত্তর দিয়েছে এবার বিজেপি পগার পার। প্রত্যেকটা নির্বাচনে বিজেপি আগের থেকে খারাপ ফল করছে। আসলে শুভেন্দু বাবু নিজেও জানেন যে এই ধরনের কথা না বললে তার যে অবস্থা, তার বিরোধী দলনেতার পদটা হয়তো চলে যাবে। 2026 আসার আগে ভারতীয় জনতা পার্টি কোন জায়গায় থাকে, কটা বিধায়ক থাকে, 294টার মধ্যে কটা জায়গায় প্রার্থী দিতে পারে, সেটা তারা দেখুক। আজকে প্রকল্পের নামকরণের বদলের কথা যদি বলা হয়, তাহলে সবার আগে সেটা দেখিয়েছেন নরেন্দ্র মোদী, যিনি ইন্দিরা আবাস যোজনার নাম পাল্টে প্রধানমন্ত্রী আবাস যোজনা করেছেন। একাধিক বিজেপি শাসিত রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের নামকরণ পাল্টে নিজেদের নামে সে প্রকল্প চলছে। যেহেতু তৃণমূল কংগ্রেস, যেহেতু বাংলা, যেখানে বারংবার বিজেপির রথটা মুখ থুবড়ে পড়ে, সেই জন্য বাংলার প্রতি তাদের বঞ্চনা। এই মুহূর্তে প্রাইম মিনিস্টার আর পিএম ফর প্রাইম মিনিস্টার নেই। ভারতবর্ষের আপামর জনগণ জেনে গেছে পিএম ফর পাবলিসিটি মাস্টার। এবার মহারাষ্ট্রের দিকে নজর রাখবো। মহারাষ্ট্রের স্পিকার নির্বাচনেও ধাক্কা উদ্ধব ঠাকরের। বিধানসভার স্পিকার নির্বাচনে জয়ী হয়েছেন বিজেপি জোট প্রার্থী রাহুল নার্ভেকর। विधानसभा सदस्य यांची महाराष्ट्र विधानसभेचे अध्यक्ष म्हणून निवड झाली आहे असे मी जाहीर करतो। श्री राहुल सुरेश नार्वेकर विधानसभा सदस्य यांची अध्यक्षपदी निवड झाली असल्याने पुढील प्रस्ताव मतास टाकण्याची आवश्यकता नाही। বিধানসভা স্পিকার নির্বাচনে জিততে 145 ভোটের প্রয়োজন ছিল। রাহুল নার্ভেকর পক্ষে ভোট পড়েছে 160-এর বেশি। স্পিকার নির্বাচনের জন্য রবিবার মহারাষ্ট্র বিধানসভায় ভোটাভুটি হয়। নির্বাচনে ভোটদানে বিরত থাকে সমাজবাদী পার্টি। বিরোধী মহাবিকাশ আঘাড়ির প্রার্থীর দখলে যায় 107টি ভোট। 100-এর বেশি ভোট পান উদ্ধবের প্রার্থী রজন সালভি। আগামীকাল শিন্ডে ফাড়নবিস সরকারের আস্থা ভোট। চুল পড়ার সমস্যা? তাহলে ব্যবহার করুন দ্য শোমি স্ক্যান প্রোডাক্টের অর্গান অয়েল সমৃদ্ধ হেয়ার ভাইটালাইজিং সিরাম এবং বায়োটিন সমৃদ্ধ হেয়ার প্লাস ক্যাপসুল।
খবর এক নজরে। নিবেদন করছে আপনার স্বপ্নের বাড়ি বানানোর সময় মিকি পাওয়ার প্লাস টিএমটি বাড়ির উপর ভরসা রাখুন। খবর এক নজরে। নিবেদন করলো আপনার স্বপ্নের বাড়ি বানানোর সময় মিকি পাওয়ার প্লাস টিএমটি বাড়ির উপর ভরসা রাখুন। সহ নিবেদন করলো অরিও ফার্মাস গ্যাসানল 50 বছর ধরে মানুষের ভরসা। এবার শ্যামনগরের দিকে নজর রাখবো। ভাটপাড়ার পর শ্যামনগরে শুট আউট, গুলিবিদ্ধ হয়ে মৃত যুবক 26 নম্বর রেলগেট শান্তিনিবাস পল্লীর বাসিন্দা রোহিত দাসের মৃত্যু। গতকাল রাতে বাড়ি থেকে বের হন তিনি, দুষ্কৃতীদের ছোড়া গুলি তার পেটে লাগে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার পিছনে রোহিতের ঘনিষ্ঠ করণ যাদবের হাত রয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার পর থেকেই পলাতক করণ। ভাটপাড়ার পর শ্যামনগরে শুট আউট, গুলিবিদ্ধ হয়ে মৃত যুবক 26 নম্বর রেলগেট শান্তিনিবাস পল্লীর বাসিন্দা রোহিত দাসের মৃত্যু। গতকাল রাতে বাড়ি থেকে বের হন তিনি, দুষ্কৃতীদের ছোড়া গুলি তার পেটে লাগে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। অর্পিতা হাজরা রয়েছে, সরাসরি কথা বলবো অর্পিতার সঙ্গে। অর্পিতা, পুলিশ সূত্রে কি জানতে পারছো, শেষ আপডেট কি? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই রোহিত দাসের যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনাতে এখনো পর্যন্ত 3 জনকে আটক করেছে জগদ্দল থানার পুলিশ। এবং পুলিশ সূত্র থেকে খবর, করণ তাদের মধ্যে রয়েছে, অর্থাৎ এই করণ যাদব, তাকে কিছুক্ষণের মধ্যেই তাকে গ্রেফতার করা হবে এবং বাকি দুজনের যে ভূমিকা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশ সূত্র থেকে খবর। এবং এই সঙ্গে থাকবো, এই মুহূর্তে আমাদের আরেক প্রতিনিধি অরুণ ঘোষ রয়েছে। অরুণ, শেষ আপডেট কি রয়েছে এই মুহূর্তে, পুলিশ সূত্রে কি জানতে পারছো? হ্যাঁ দেখো, গতকালের ঘটনার পর করণ যাদব এলাকাটাকে পালায় এবং তার সঙ্গে আরো 2 জন ছিল বলে আমরা জানতে পারছি। এই ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে করণ কোথায় লুকিয়ে ছিল সেখানে সেই জায়গাটা চিহ্নিত করে এবং তাকে সেখান থেকে 3 জন, করণ সহ আরো 2 জনকে কিন্তু কোথা থেকে গ্রেফতার করেছে সেটা কি জানা গেছে এখনো পর্যন্ত? না, পুলিশ এটা নিজেদের স্বার্থে গোপন রাখতে চাইছে এবং কিভাবে গ্রেফতার সেটা বলতে চাইছে না, কিন্তু তাদের 2-3 জনকেই কিন্তু আটক করেছে এবং আটক করার পর জিজ্ঞাসাবাদের পর তাদের কিন্তু গ্রেফতার দেখা বলছে বারাকপুর পুলিশ কমিশনারের মনোজ বর্মা। ধন্যবাদ। কালকে 9টার সময় ছেলে খেয়ে দিয়ে বললো কি বাবা আমি কাজে যাব, কাজের জন্য বেরিয়েছে। এবার আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। এবার 2:30টার সময় একটা চিৎকার শুনলাম। চিৎকার আমার শুনে আমার বউ, আমার বাড়িতে তালা দেওয়া ছিল, তালা খুলে বাইরে এসছে। যখন বাইরে এসছে দেখছে কি ছেলেটা ছটফট করছে, রক্ত পুরো। 9টার সময় বাড়ির থেকে বেরিয়েছিল কাজে যাবে বলে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমিয়ে গেছি। রাত্রি 1:30-2টো বাজে, তখন আমার দাদা হঠাৎ করে বাড়ির সামনে এসে চিৎকার করে যে আমাকে কারান গুলি করে দিয়েছে, কারান গুলি করে দিয়েছে। তা আমি, আমার মা বাবা সবাই বেরিয়ে দেখি দাদা নিচে পড়ে রয়েছে। তারপরে হসপিটালে নিয়ে গেলাম, তার 10-20 মিনিট পর ডেট হয়ে গেছে দাদা। ভোরবেলায় 2:30টা নাগাদ রোহিত দাস বলে একটা ছেলে আছে, ওকে গুলি করা হয়েছে। ক্লিয়ার এখনো পর্যন্ত ক্লিয়ার নেই কি গন্ডগোল কি ছিল, সেটা এত ক্লিয়ার নেই। শুধু যে একজন যে ইনভলভ আছে, যার নাম পাওয়া গেছে কারণ, ওর ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে, এটা আমরা কনফার্ম। রাজাবাজারে কিশোরের মৃত্যু ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। এলাকা যেন যৌতুকগৃহ। ওই পোস্টে আগে অনেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। চুরি করে একাধিক বাড়িতে বিদ্যুৎ নেওয়া হয় বলে অভিযোগ পুরসভার কল থেকে পাম্প দিয়ে জল তোলার অভিযোগ রয়েছে। জলের কলের উপরেই একাধিক প্লাগ পয়েন্ট। যে ছবি আপনারা দেখছেন, তারের জালের মধ্যে দিয়েই বাড়িগুলিতে জলের পাইপ।
এলাকা যেন যৌতুক গৃহ। রাজাবাজারের কিশোরের মৃত্যু ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। ওই পোস্টে আগেও অনেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। অমিতের কাছ থেকে শেষ আপডেট জানবো। অমিত, আজকে বেলা 11:30 নাগাদ 28 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর অয়ন চক্রবর্তী তিনি যেমন ঘটনাস্থলে এসেছিলেন, আবারও একই সঙ্গে কলকাতা পুরসভার প্রতিনিধি দল এক্সপার্ট কমিটি এবং একই সঙ্গে সিএসসি আধিকারিকরা এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো বা কিভাবে ঘটছে, অর্থাৎ রাজাবাজারের যে কিশোরের বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যুর ঘটনা ঘটেছে, এই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণ কি, অর্থাৎ উৎস কোথায়, অর্থাৎ বিদ্যুৎ সংযোগ কোথা থেকে এলো জলের মধ্যে, এই বিষয়টি যেমন তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে পরিবারের যেহেতু অভিযোগ, ওখানে যে কলকাতা পুরসভার যে ল্যাম্পপোস্টটি রয়েছে, অর্থাৎ পুরো পরিবার যেটি অভিযোগ করছে যে ল্যাম্পপোস্টে টাচ হতে ল্যাম্পপোস্টে হাত দিতেই ওই যে কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। সেক্ষেত্রে কোথায় গলদ, কার গাফিলতি, এই বিষয়গুলোকে যেমন তদন্ত করে দেখা হচ্ছে। এবং একই সঙ্গে এলাকার যে চিত্র, সকাল থেকে যে চিত্র আমরা ধরা পড়েছে আমাদের ক্যামেরাতে, তাতে স্পষ্টত দেখা যাচ্ছে যে বিপজ্জনক অবস্থাতে রয়েছে গলিগুলো, অর্থাৎ যেভাবে যত্রতত্র বৈদ্যুতিক তার ঝুলছে এবং সেই তার খালি ঝুলছে তাই নয়, তার সঙ্গে জলের পাইপ ওতপ্রোতভাবে জড়িয়ে যেভাবে এলাকায় ঝুলছে, তাতে যে কোনো মুহূর্তে বড় বিপদ হতে পারে, সেই আশঙ্কা কিন্তু এলাকায় রয়ে গেছে। এমনকি এলাকার একাধিক বাসিন্দা সেই আশঙ্কার কথাও বলছেন তাদের বক্তব্যে। ধন্যবাদ অমিত। রাজাবাজারে যায় পুরসভার বিশেষজ্ঞ দল, সেখানে বিক্ষোভের মুখে পড়েন তারা। जब भी बारिश होता है वहाँ पे उस लालटेन में करंट रहता ही है, बहुत बचा करके मतलब आदमी रहता है। मेरा बच्चा था, उसको शायद पता नहीं था, वो हाथ माने धर लिया लालटेन को, तो उसी वक्त वो गिर गया। आप सब देखे थे? हम नहीं थे, जो देखा वहाँ पे लड़का लोग सब नहा रहा था, ये भी था उसको नहा नहीं रहा था, यहाँ से गया था वो लग रहा फिसल उसल गया, तो लालटेन धरा, तो लालटेन के बीच में वो गिर गया। उसको सब अपना जान देने के माने बचाने की कोशिश बहुत किया, लेकिन मौत था, बचा नहीं। না না, একটু জলতে এমনি জমে যায়, একটু বারিশ হলে একটু জমে যায়। না না, প্রেশার তো কম নেই। হ্যাঁ, প্রথমত হচ্ছে এটা একটা একটু দরিদ্র জায়গা, ঘিঞ্জি জায়গা। এখানে সিএসসি কে অ্যাপ্লাই করলে সিএসসি কিছু কিছু জায়গায় আলো দেওয়ার ক্ষেত্রে তাদের কিছু রেস্ট্রিকশনস আছে। নজরদারির ক্ষেত্রে সর্বক্ষণ নজরদারি হয়, কর্পোরেশনের তরফ থেকে নজরদারি করা হয়, সিএসসি তরফ থেকেও লোকজন এসে নজরদারি করে। একটা দুর্ভাগ্যজনক ঘটনা, যেটা আগেই বললাম, এটা ঘটে গেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যে নজরদারি করা হয় আরও বেশি নজরদারি বাড়ানো হবে সেক্ষেত্রে। উলুবেড়িয়াতেও রাস্তায় ছিঁড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের। উলুবেড়িয়ার দক্ষিণ গঙ্গারামপুর এলাকার ঘটনা। মৃত বছর 25-এর সুব্রত মণ্ডল। গতকাল রাতে মুসাপুরের বাসিন্দা সুব্রত সাইকেল করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। রাস্তার উপরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল, সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন রাস্তার পাশের জঙ্গলে। স্থানীয়রা তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান, সেখানেই মৃত্যু হয় ওই যুবকের। আজ সকালে ঘটনাস্থলে যায় বিদ্যুৎ দফতরের কর্মীরা, তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আগে এক্ষুনি মাল পেলুন, আমাদের 12 ঘন্টার মধ্যে কাজ চালু করতে হবে। না না, তাহলে যত আমরা বসলাম যাবে না, আমাদের চালা যাবে না। না, তাহলে পরিস্থিতি অন্য রাখুন, পরিস্থিতি অন্য রাখুন। একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেখানকার নাগরিকদের দাবিকে আমরা মান্যতা দিয়ে অলরেডি WBSEBর ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে সমস্ত স্টাফেরা পৌঁছে গেছে, তারগুলো পাল্টাচ্ছে। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে তার জন্য আমরা সচেষ্ট। আমরা সদা সর্বদা মানুষকে সচেতন করছি, আমাদের প্রচারের গাড়ি বেরিয়েছে। রাস্তায় ছিঁড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবারও মৃত্যুর ঘটনা। এবার উলুবেড়িয়ার দক্ষিণ গঙ্গারামপুরে। মৃত যুবকের নাম সুব্রত মণ্ডল। কাজ থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় তিনি। আর সকালে যখন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে যায়, তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ওই এলাকায় বিদ্যুতের তারের কোনো সংস্কার হয়নি। যদিও বিক্ষোভের পরে আর সকাল থেকেই ওই এলাকায় নতুন করে বিদ্যুতের তার লাগানোর কাজ শুরু করেছে বিদ্যুৎ দপ্তর। হাওড়ার উলুবেড়িয়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। বাড়ির খাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু।
পাথর প্রতিমার মাধবনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত দম্পতি। আমাদের সঙ্গে রয়েছে বিশ্বজিৎ হালদার প্রতিনিধি। বিশ্বজিৎ, কিভাবে বাড়ির খাটে বিদ্যুৎস্পৃষ্ট হলেন ওই দম্পতি, কি জানতে পারছেন? একেবারেই দেখো, পাথর প্রতিমা মাধবনগর এলাকায় এই ঘটনাটি ঘটেছে গতকাল রাতে, যেটা পুলিশ ও স্থানীয় সূত্রে যেটা জানা যায় যে বাড়িতে তাদের একটি স্টিলের আয়রনের ঘাট ছিল, সেখানে কোনোভাবে স্ট্যান্ড থাকে, সেই স্ট্যান্ডের তার সেই খাটে রেখে যায় এবং তারপরে সেটা বিদ্যুৎ সংযোগ হয় এবং তারপরে খাটে ঘুমন্ত অবস্থাতেই দুজনকে সকালবেলা উদ্ধার করে পুলিশ। যখন তারা রাত্রেবেলা ঘুমিয়েছিলেন সেই সময় ঘটনাটি ঘটে এবং সকালবেলা পাশাপাশি বাড়িতে লোকজনে যখন ডাকাডাকি করে বেলা হয়ে যায়, তখন ওই পরিবার যখন না ওঠে তখন কিন্তু বাড়ির লোক জানলা দিয়ে উঁকি মেরে দেখে এবং তারপরে বলতে পারে যে কোনো একটা ঘটনা ঘটেছে। তারপর তড়িঘড়ি দুজনকে পাথর প্রতিমার মাধবনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় একেবারে কিন্তু এই ঘটনায় স্বামী স্ত্রী দুজনে কিন্তু মারা গিয়েছেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং পুরো এলাকাতে কিন্তু একটা চাঞ্চল্য তৈরি হয়েছে, একটা শোকের ছায়া নেমে এসেছে। ধন্যবাদ বিশ্বজিৎ। যাত্রী সেজে মাদক পাচারকারীদের পাকড়াও করল পুলিশ। বেলুর স্টেশন থেকে মাদক সহ গ্রেফতার দুজন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। বেলুর স্টেশন থেকে মাদক সহ গ্রেফতার দুই যাত্রী সেজে মাদক পাচারকারীদের পাকড়াও করল পুলিশ। আরো বিস্তারিত জানবো, দেবাশিস রয়েছে আমাদের সঙ্গে। দেবাশিস, মূলত লিলুয়া থানার পুলিশ একটা গোপন সূত্রে খবর পায় যে বেলুর স্টেশন থেকে সেখানে দুজন উত্তরপ্রদেশ থেকে তারা আসছে, তাদের কাছে রয়েছে মাদক এবং সেটি পাচার হবে এখান থেকে। কারণ হাওড়া স্টেশন থেকে এখন যেহেতু স্ক্যানার থাকে, যেহেতু বহু পাচারকারীকে ধরা পড়ে যায়, ফলে সেই কাজকে লাগিয়ে বেলুর দিয়ে বেরিয়ে যাবে তারা। সেই খবর পেয়েই বেলুর থানা লিলুয়া থানার পুলিশ তারা কিন্তু যাত্রী সেজে স্টেশন চত্বর এলাকায় ঘোরাঘুরি করতে শুরু করে। ঠিক ট্রেন থেকে, লোকাল ট্রেন থেকে নেমে যখন একটি গাড়ি বুক আগে থেকে দাঁড় করানো ছিল, সেই গাড়িতে যখন মাদক পাচারকারীরা ওঠে, ঠিক সেই সময় হাতে নাতে ধরে ফেলে লিলুয়া থানার পুলিশ এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি ব্যাগ, যে ব্যাগ ভর্তি কিন্তু মাদক রয়েছে। কি জাতীয় মাদক, কি কত তার আর্থিক মূল্য কত তা কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে সেই দুজন পাচারকারী এবং যে গাড়ির চালক তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে বালি থানার পুলিশের হাতে দেওয়া হয়েছে। পুরো ঘটনা তদন্ত করছে হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। ধন্যবাদ দেবাশিস। চুল পড়া